নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও প্রচণ্ড গরম পড়েছে, সাথে খুবই রোদের তাপ। সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত শরীরটা নিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এক কাপ চা সহযোগে দারুণ দারুণ সব সত্যি ঘটনা শুনতে কার না ভালো লাগে। আর সে কথা মাথায় রেখেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত সব ঘটনা। তাহলে আর দেরি কেন, চটপট চায়ের কাপ হাতে বসে পড়ো আজকের ঘটনা শুনতে। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটা দিদার কাছ থেকে আমি যেভাবে শুনেছি, আমি চেষ্টা করছি তোমাদের পুরোটা বর্ণনা করতে। আমার ছোট দিদার বিয়ে হয়েছিল বাংলাদেশের নোয়াখালীতে। তো ঘটনাটি আজ থেকে বহু বছর আগের, প্রায় 40-45 বছর আগের ঘটনা দিদার বর্ণনা অনুযায়ী। তো নোয়াখালীতে ছোট দিদার বিয়ে হওয়ার পর সবার সাথে একসাথে বেশ সুখে শান্তিতেই দিদা সংসার করছিল। দাদু, ছোট দাদু খুবই ভালো মানুষ, দিদাকে প্রচণ্ড যত্ন করতেন। এরপর আস্তে আস্তে আমার ছোট দিদা সন্তান সম্ভবা হয়ে পড়েন। বাড়ির সকলের মনে প্রচণ্ড আনন্দ। দিদার শাশুড়ি মা প্রচণ্ড যত্ন, দেখাশোনা সবকিছুই করতেন। সঠিকভাবেই দিন এগোচ্ছিল। এভাবে চলতে চলতে ছোট দিদা যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন ছোট দিদার সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। খুব স্বাভাবিকভাবেই আজ থেকে 40-45 বছর আগে তো এখনের মতো উন্নত ছিল না। তো দিদার শ্বশুর বাড়িতে বাথরুমটা ছিল মেইন যে বাড়ি তার থেকে বেশ কিছুটা দূরে, নিজেদের এলাকার মধ্যেই, কিন্তু বেশ 8-10 পা এগিয়ে গিয়ে বাথরুমে যেতে হতো। মোটামুটিভাবে তখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই ব্যবস্থাই ছিল, মানে আসল মূল বাড়ির থেকে বাথরুমটা বেশ কিছুটা দূরে। তো দিদাদেরও এরকমই ছিল। আর বাথরুমের পাশেই ছিল একটা বড় কাঁঠাল গাছ, বহু পুরনো কাঁঠাল গাছ। তো সেই কাঁঠাল গাছটাকে ক্রস করে বাথরুমে যেতে হতো। তো একদিন রাত্রিবেলা বাড়ির সবাই ঘুমোচ্ছে, তখন কটা সেটা ঠিক বলা যাচ্ছে না, আমার ছোট দিদার হঠাৎ করে প্রচণ্ড বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দিদার প্রচণ্ড জোর টয়লেট পায়। পাশে দাদুকে ডাকতে গিয়ে দেখছে দাদু অঘোরে ঘুমোচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দাদুর দিকে তাকিয়ে দিদার খুব মায়া হলো। সারাদিন এই মানুষটি প্রচণ্ড পরিশ্রম করে, এখন মাঝরাতে এত অঘোরে ঘুমাচ্ছে, সেই মানুষটিকে বাথরুমে যাওয়ার জন্য আবার ডাকবো। এই সমস্ত ভেবে দিদা ঠিক করলো যে সে একাই বাথরুমে যাবে। যেমন ভাবা তেমন কাজ। দিদা আস্তে আস্তে উঠে একটা কুপি জ্বালালো, ছোট কেরোসিন তেলের লম্ফ মতন। সেই কুপিটা হাতে নিয়ে আস্তে আস্তে ঘর ছেড়ে দাওয়াতে এবং তারপরে উঠোনে নেমে এলো। উঠোনে নামতেই ছোট দিদার গাটা কেমন ছমছম করে উঠল। তখন তো আজকের শহরের মতন এত ঘরবাড়ি চারিদিকে ছিল না, বেশ ফাঁকা ফাঁকা, অনেকেরই অনেক জমি, সেই জমিতে গাছপালা, চারিদিক ফাঁকা ফাঁকা, সবারই বাড়িতে একই অবস্থা। দিদাদেরও বাড়িতে তাই, চারিদিক ফাঁকা ফাঁকা, এবং নিজেদের বাড়িতেই প্রচুর গাছপালা, বড় ছোট সব মিলিয়ে। আর চারিদিক শুনশান, নিশুতি রাত, অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ডভাবে শান্ত নির্জন পরিবেশ। তার মধ্যেই দিদা আস্তে আস্তে কুপি হাতে সেই কাঁঠাল গাছটা পেরিয়ে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে কুপিটা একটা সাইডে রেখে নিজের প্রয়োজনীয় কাজকর্ম সমাধা হওয়ার পর আবার বাথরুম থেকে বেরিয়ে যেরকমভাবে এসেছিল সেরকমভাবেই
আস্তে আস্তে ফিরে গেল। ফিরে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। আপাত দৃষ্টিতে দেখে বা শুনে মনে হচ্ছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, উঠেছিল, বাথরুমে গিয়েছিল এবং ফিরে এসে আবার শুয়ে পড়েছে। কিন্তু আসল ঘটনার শুরু এরপর থেকে। পরদিন সকালবেলা, এবং আমরা এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, আমরা সবাই জানি যে গ্রামের দিকে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে ওঠার একটা চল আছে। তো দিদার বাড়িতেও সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। দিদাও কিন্তু প্রত্যেক দিনই ঘুম থেকে ভোরবেলাতেই উঠে যেত। কিন্তু সেদিনকে বেশ অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও দিদা উঠছে না। প্রথমে সবাই ভেবেছিল যে শরীর তো বিশেষ ভালো নয়, হয়তো ক্লান্তি থেকে ঘুম আসছে, ঘুমটা কাটছে না, তাই এখনো বিছানা ছাড়তে পারেনি। তাও বেশ খানিকটা বেলা হয়ে যাওয়ার পরে দিদার শাশুড়ি মা দিদাকে ডাকতে এসেছেন। দিদার গায়ে হাত দিয়ে যখন শাশুড়ি মা দিদাকে ডাকলেন, তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেল। দিদা শটান লাফ দিয়ে খাটে উঠে বসল এবং চোখ দুটো জবা ফুলের মতো লাল। শাশুড়ি মার দিকে একটা ক্রূর রাগান্বিত দৃষ্টি নিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাকে কেন তোরা বিরক্ত করছিস, যা এখান থেকে। দিদার শাশুড়ি মা সব দেখে শুনে হতভম্ব হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। ভাবছে এ কার গলা, আমার বৌমার তো এত ঔদ্ধত্য আমি কোনোদিনও দেখিনি, এই গলার আওয়াজটাই বা কার। শাশুড়ি মা আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ছেলেকে ডেকে, মানে ছোট দাদুকে ডেকে সব কিছু বললেন। এরপরে সবাই ঘরে গিয়ে দিদাকে ডাকাডাকি করলো এবং দিদা অদ্ভুত মেজাজ নিয়ে আবারও সবাইকে একইভাবে অপমানজনক কথা বলতে লাগলো। সব কিছু দেখে শুনে দিদার শাশুড়ি মার মনে একটা অদ্ভুত খটকা জাগলো এবং সে বাড়ির একজন সদস্যকে অনুরোধ করলো গ্রামের যিনি ওঝা আছেন তাকে খবর দেওয়ার জন্য। তো সেই ব্যক্তিটি গ্রামের ওঝাকে নিয়ে ফিরলেন যখন, তখন বেশ বেলা হয়ে গেছে। সেই ওঝা দিদাদের বাড়িতে এসে তার প্রয়োজনীয় দ্রব্যাদি সমস্ত কিছু সরঞ্জাম গুছিয়ে রেখে দিদাকে একটা গণ্ডির মধ্যে বসাতে বললেন। তো আমার দিদা ছোট দিদার বর্ণনা যখন করছিল, তখন দিদা বলছিলই যে কিছুতেই নাকি ছোট দিদাকে সেই গণ্ডির মধ্যে বসানো যাচ্ছিল না। কোনো রকমভাবে বাড়ির সবাই মিলে ধরে দিদাকে সেই গণ্ডির মধ্যে বসায় এবং ওঝা তখন কিছু ক্রিয়াকলাপ করে, কিছু ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র কিছু করে, দিয়ে দিদাকে জিজ্ঞাসা করে, কে তুই? তুই ওর ভিতরে কেন ঢুকে বসে আছিস? ও তোর কি ক্ষতি করেছে? প্রথমে দিদা নাকি কিছুই বলতে চাইছিল না, খালি বারবার মুখে একটা গোঁ গোঁ আওয়াজ করছিল আর সমানে পুরো মাথাটাকে গোল গোল ঘোরাচ্ছিল। আবারও ওঝা কিছু ক্রিয়াকলাপ করলো, কিন্তু এইভাবে বেশ অনেকক্ষণ পার হয়ে গেল। দিদার মুখ থেকে কিন্তু কোনো কথাই ওঝা বার করতে পারছে না। দিদার মুখ থেকে সেই কথা আর কি, মানে কে দিদার ভেতরে ঢুকে বসে আছে। এভাবে বেশ অনেকক্ষণ ক্রিয়াকর্মাদি চলার পর অবশেষে দিদার ভেতর থেকে কে যেন অদ্ভুত খোনা গলায় বলে উঠল, ও কেন এরকম করলো আমার সাথে? ও কেন এরকম করলো আমার সাথে? আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমার ওর বাচ্চাকে পছন্দ হয়েছে, আমি ওকে সাথে নিয়েই তবে যাব, আমি ওকে ছাড়বো না। এইসব দেখে শুনে বাড়ির লোকজন তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ছোট দাদুও রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছে। কি হবে তাহলে এবার? তার স্ত্রীর, তার সন্তানের কি হবে তাহলে?
এরপর ওঝা কিছু তন্ত্রমন্ত্র করে এবং সেই যে ঢুকেছিল দিদার শরীরে তাকে দিদার শরীর ছাড়তে বাধ্য করে এবং দিদাকে এবং বাড়ির সকলকে একটি করে মাদুলি দিয়ে যায় এবং বাড়ির চারিদিক বন্ধন করে দিয়ে যায় এবং ওঝা এও বলে, আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি সবটাই করেছি। এরপরে যাই হবে, যেটাই হবে, সবই ভগবানের হাতে। তবে আশা করি এই যাত্রা তোরা বিপদ কাটিয়ে উঠেছিস। এই বলে সেই ওঝাও চলে যায়। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন দিদা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এরপরে বাকি দিনগুলো বেশ শান্তিপূর্ণভাবেই কাটে, আর কারোর কোনো সমস্যা হয়নি, বা দিদাও তারপর থেকে খুব স্বাভাবিকই ছিল, আর কোনো অসুবিধা দিদারও হয়নি। এরপরে যথাসময়ে ছোট দিদার সন্তান ভূমিষ্ঠ হয়, বাড়ির সবাই খুব খুশি। কিন্তু সেই সন্তানটিকে যখন কোলে নিয়ে ভালোভাবে সবাই পরখ করতে লাগলো তখন দেখা গেল বাচ্চাটির একটা পা সম্পূর্ণরূপে বেঁকা। বাড়ির সবাই প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। বদ্যি, কবিরাজ সবাইকে ডেকে আনা হলো। সবাই অনেক রকম চিকিৎসা করারই চেষ্টা করেছিল, কিন্তু কোনোই ফল হয়নি। বাড়ির সকলের এরপরে এটাই ধারণা হলো সেই দিদাকে যে ধরেছিল তার এই অনাগত বাচ্চাটিকে খুব পছন্দ হয়েছিল, তাই হয়তো সে যেহেতু বাচ্চাটিকে নিয়ে যেতে পারেনি তার একটা অঙ্গ ক্ষতি করে দিয়ে চলে গেছে। নিজের সম্পূর্ণ ইচ্ছা চরিতার্থ করতে না পারলেও দিদাদের পরিবারের একটা বড় ক্ষতি করে দিয়ে চলে গেছে। তো এই ছিল আমার দিদার মুখ থেকে শোনা প্রকৃতিদার সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক সত্য ঘটনা। ঘটনাটি আমার দারুণ লেগেছিল। দিদার মুখ থেকে যখন ঘটনাটি শুনেছিলাম, সত্যি বড় ভয়ঙ্কর ব্যাপার। একে মাঝরাত, চারিদিক অন্ধকার, তার উপরে ছোট দিদা অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় ঘুম থেকে উঠে, হয়তো চুলও খোলা ছিল, ঘুম থেকে উঠে বেরিয়েছে বলে, সেই অবস্থায় কাঁঠাল গাছটা পার হয়ে বাথরুমে যাওয়ার সময় বা ফিরে আসার সময় হয়তো কিছু এমন খারাপ শক্তি ওখানে উপস্থিত ছিল সেই সময়, যা দিদার শরীরের উপর ভর করে এবং তারপরে দিদার জীবনে একটা বড় বিপর্যয় নেমে আসে। সত্যি খুব মর্মান্তিক ঘটনা, একদম নিখাত সত্য ঘটনা। আমি আমার দিদার মুখ থেকে শুনেছি, তোমাদের সবার সাথে তাই শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এই সম্বন্ধে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছেও যদি এরকমই দুর্দান্ত ঘটনা জানা থাকে বা কারোর কাছ থেকে শুনেছো বা সংগ্রহ করতে পেরেছো তাহলে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। আমি তাহলে সেই সব ঘটনাগুলি সবার সাথে শেয়ার করে নিতে পারবো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। আমাকে এই সব সত্য ঘটনা তোমরা পাঠাতে থেকো। যেভাবে আমি দিদার মুখ থেকে ঘটনাটি শুনেছিলাম, সেই ছোটবেলায় ফিরে যাওয়া, দিদা ঠাকুমার মুখ থেকে গল্প শোনা, এর একটা আলাদা অনুভূতি, তাই না? তোমাদের কি মনে হয়? তোমরাও নিশ্চয়ই সবাই দিদা ঠাকুমার কাছ থেকে কম বেশি ঘটনা শুনেইছ। সেসব ঘটনাগুলো আমাকে পাঠিয়ে দিও প্লিজ, তাহলে আমরা সবাই সেই সব ঘটনার সাক্ষী একসাথে থাকতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত সব ঘটনা আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে যথাসময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে
ঘটনা শোনার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।